সবাইকে স্বাগতম। আজকে আমরা আবার আড্ডা দেব। বিষয় হলো সুরের গল্প। আমরা এই সুরের গল্পের মধ্যে দিয়ে জানতে চাই, এই যে আমরা যারা গান বাজনা করি, যারা গান বাজনা শিখতে আসে, তাদের সুরের যে জার্নি, তাদের সুরের যে না বলা কথা, কিভাবে এই পর্যন্ত আসা, সঙ্গীত নিয়ে কি কি চিন্তা, সঙ্গীত নিয়ে কি কি অনুভব বা আত্মিক উন্নয়নের জায়গাটা কোথায়, বা সঙ্গীত থেকে কি কি পাওয়া গেছে এই পর্যন্ত, বা সঙ্গীত নিয়ে যে জিজ্ঞাসা, এই সব কিছু আমরা আসলে শৈশব থেকে কিভাবে সুরের সাথে চলতে হয়, আমাদের সুরের গল্পে এগুলো আমরা আজকে আলোচনা করব। এবং আসলে এটা একটা আড্ডা, সুরের আড্ডা, সুরের গল্প দিয়ে। আমাদের সাথে আজকে আছে আমাদের সঙ্গীত বিভাগের স্টুডেন্ট, দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, আমার খুব প্রিয় কানন মোল্লা, যে কণ্ঠস্বর সঙ্গীতে পড়াশোনা করার পরেও তার পাশাপাশি সে বাঁশিতে খুবই প্রতিশ্রুতিশীল, আমার কাছে মনে হয় যে সে প্রতিশ্রুতিশীল শিল্পীতে রূপান্তরিত হবে। এবং তার যে অধ্যবসায়, তার যে ভাবনার জায়গা, এটা খুব স্ট্রং আমার কাছে মনে হয়েছে। আমরা আজকে শুনবো কানন কিভাবে আসলো সঙ্গীত জগতে। কানন, কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাকে সামনে পেয়ে তো আরো ভালো। আমরা আসলে বলছিলাম যে সুরের গল্প, কেন সঙ্গীত করো? এটা তো একদম প্রথম কথাতেই যদি বলি কেন সঙ্গীত করি, আসলে সঙ্গীতটা ভালো লাগার জায়গা থেকে করি। আসলে যদি ভালো লাগার জায়গা না হতো তাহলে হয়তো বা সঙ্গীত না করে অন্য কিছু করতাম, এটা একটা ব্যাপার হতে পারতো। ভালো লাগার জায়গা থেকেই প্রথম সঙ্গীতটা করি। আচ্ছা, কখন তোমাকে এই সুর টানলো, বা কখন তুমি কখন থেকে উপলব্ধি করা শুরু করলা যে এটা ছাড়া বাঁচবো না? এটা একদম ছোটবেলা থেকেই মিউজিকটাকে ভালোবাসতাম। আমার বাবা হচ্ছে গান করতেন, লোকসঙ্গীত করতেন, দাদাও লোকসঙ্গীত করতেন। সেই জায়গাটা থেকে মানে মিউজিকটা শুনে বড় হয়েছি, লোকসঙ্গীতটা শুনে বড় হয়েছি। তো আমার কাছে মনে হয়েছে আমি যদি গান করতে পারতাম। এখন একটা প্রশ্ন আছে যে হচ্ছে আমার গানের গলা ছোটবেলা থেকেই ভালো ছিল না, মোটামুটি মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রেখেছি আর কি। তো চিন্তা করতাম যে আসলে গান না করতে পারলে কি করবো আসলে। তবে গানটার সাথে থাকতে চাইতাম। কখনো দেখা গেল যে ঢোল বাজানোর চেষ্টা করতাম, বা তবলা বাজানোর চেষ্টা করতাম, বা এমন হারমোনিয়াম বাজানোর চেষ্টা করতাম। এভাবেই আসলে মিউজিকটার সাথে থাকার চেষ্টা করতাম কোনো না কোনো ভাবে। তো তার মানে হচ্ছে যে যেহেতু তুমি ফিল করেছো যে আমার গলাটা আমার মতো করে বলছে না, তাহলে আমার এই ভেতরের যে অনুভূতিটা বা সুরের যে আকুতি, এটাকে আমি অন্য কোনো বিষয়ে ট্রান্সফার করি। বাঁশির দিকে আসলো না? বাঁশির ইন্সপিরেশন কোত্থেকে পেলে? বাঁশিটা আমরা যারা গ্রামে বড় হয়েছি, বিশেষ করে আমি তো গ্রামে বড় হয়েছি টোটালি। গ্রামের দিকে একটা মিথিক্যাল আলোচনা হয় বা মিথ থাকেই যে হচ্ছে বাঁশি ইনস্ট্রুমেন্টটাকে অন্যভাবে দেখা হয়। আমরা একটা হারমোনিয়ামকে যেভাবে দেখি, একটা ঢোলকে যেভাবে দেখি, একটা তবলাকে যেভাবে দেখি, আসলে বাঁশিটা সবার কাছেই একটা আলাদা রকমের প্রিয় একটা ইনস্ট্রুমেন্ট হয়। বা বাঁশিকে কেন্দ্র করে অনেক গল্প থাকে, অনেক গান থাকে, যেটা অন্যান্য ইনস্ট্রুমেন্টকে কেন্দ্র করে থাকে না। তো সেই জায়গা থেকে আসলে ভালো লাগা শুরু হয়েছিল। কোন সময়, কোন বয়সে প্রথম বাঁশিতে ফু দিলা বা আকর্ষণ ফিল করলা? এটা হচ্ছে আমার বাবার কাছে বাঁশি থাকতো, আমার বাবাও বাঁশি বাজাতো। আচ্ছা। তো বাবার বাঁশি আসলে চুরি করে নিয়ে যে দূরে আমার প্রাইমারি স্কুলে নিয়ে যে বাজাতাম, আসলে 8-9 বছর হবে। বাহ বাহ। ওই 8-9 বছরে যখন তোমার ধরো শুরু করছো, যখন একটু একটু বাজাতে পারো, ধরো একটা গান তুলে ফেলিস, কি গান বাজাইতা?
এটা প্রথম দিকে এটা হয়েছে একটা কি যেন গান ছিল, সোনার ময়না পাখি ছিল। এটা অনেক বেশি শুনতাম, মানে বাঁশি মানেই একটা সিগনেচার টুন ছিল, সোনার ময়না পাখি বা মধু কই কই বিষ হয় শুনেছি। এই টাইপ গানগুলা আমাদের গ্রামের দিকে অনেক বেশি চলতো। তো সেই সময়টাতে অনেক চেষ্টা করতাম যে, মানে তখন তো আর সারেগামা পা বা জানো না, চিন্তা করতাম এটা যদি ধরেন এটা একটাকে আমি স্ট্যান্ড করলাম, যদি এটা ম হয় তাহলে ধুল কোথায় হবে, আচ্ছা, এটা যদি সু হয় নার কোথায় হবে, সোনার ময়না পাখি, এইভাবে আস্তে আস্তে খুঁজে বের করতে হবে, খুঁজে বের। আচ্ছা, এইভাবে আসলে ফাইন্ড আউট, গবেষণা চলছে। হ্যাঁ, নিজে নিজে গবেষণা করতাম। আবার দেখতাম আব্বু আসতেছে কিনা, আসলে হচ্ছে আবার এটা লুকাই ফেলা লাগতো, কারণ হচ্ছে বাঁশি আব্বা হচ্ছে বাঁশি আব্বা বাজাইতো যেহেতু, সেই হিসেবে আমি ধরতাম না বাঁশিটা। আচ্ছা, যখন তুমি একটা পুরো গানটা তুলে ফেললা, তখন কি ফিল হলো? এটা তো আসলে মানে এটার ফিলিংস বলে বোঝানো যাবে না। আমি বলে শুনতেও চাই না, আমি বাঁশিতেই শুনতে চাচ্ছি। ধরো যে তুমি শুরুতে একটা গান তুলে ফেলছো, মহা আনন্দ, একটা গান, তখন দেখা গেল যে বন্ধু বান্ধব বা কোথাও লুকাই হোক বাজাচ্ছ, কি বাজাচ্ছ? শুনি। এটা মনে হয় আমি সবার প্রথমে এটাই তুলেছি, এটাই বাজাচ্ছি। আহা, আমার সোনার ময়না পাখি। আহা, এই যে জার্নি শুরু হয়ে গেল তোমার, মানে এই যে একবার শুরু হয়ে গেল আর তো একে ছাড়া যাচ্ছে না। না, ছাড়তে পারে না। তখন কোন ক্লাসে পড়ো? এটা হবে 5, 4 এরকম। আচ্ছা, এখান থেকে স্টার্ট হলো, তারপরে পাশাপাশি পড়াশোনা করছো। কোথায় পড়লা? আমি পড়েছি দুর্মুট আইডিয়াল স্কুলে, একদম হাতে খোঁজা হয়েছে। আর সেখান থেকে 5 পর্যন্ত পড়ার পর কলাপাতা বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেখানে এসএসসি পর্যন্ত পড়েছি। এরপরে আলে আজম কলেজ আমার কলেজ ছিল, দেন ইউনিভার্সিটি। আচ্ছা, এইখানে একটা গল্প আছে। এই যে ধরো তোমার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সঙ্গীত বিভাগে ভর্তি হয়ে গেলে, এই ভর্তি হয়ে যাওয়াটা কি তোমার তুমি কি চেয়েছিলে যে আমি সঙ্গীত নিয়ে পড়বো, নাকি অন্য ইউনিটে পরীক্ষা দিয়ে তারপরে কিভাবে আসলা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ভর্তির ইতিহাসটা কি? এটা স্যার, ভর্তির ইতিহাসটা একটা ট্র্যাজেডি হয়েছে আমার উপর দিয়ে যদি বলতে চাই। আমার বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আরো চান্স হয়েছিল, পড়াশোনা করার সুযোগ হয়েছিল। চট্টগ্রামে পড়াশোনা করার সুযোগ হয়েছিল, গুচ্ছে চলে এসেছিল, বা সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ এসেছিল, সেখানে চলে যেতে পারতাম। কিন্তু আসলে মিউজিকটাকে যে আমাকে একদম ছোটবেলা থেকে টানতো, ওই সময়টাতে মনে হয়েছে না, মিউজিক ইজ সামথিং ফর মি, এটা আমাকে স্পেশাল কিছু দিতে পারে। তো এখন আমার কাছে মনে হলেই তো হবে না, আমার ফ্যামিলি আমাকে পড়াশোনা করিয়েছে, তাদের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। তো আমি কোনোভাবে আসলে ফ্যামিলিকে মানে গান বাজনা করে বাঁশি বাজায়, এটা আর কি। আমি যদি ফ্যামিলিকে বলতে যাই, গান তো এমনিও গাওয়া যায়, আমি তো এমনিও চাইলে একটা প্রতিষ্ঠানে গান গাইতে পারি বা শিখতে পারি, এটা একটা ব্যাপার। অন্য কারোর মানে গ্রামে যারা আসলে নরমালি যারা থাকে, তাদের চিন্তা ভাবনা তো এরকমই। অথচ বাবা কিন্তু গান বাজনা করতেন, অবশ্যই, তাও কিন্তু এই জায়গাতে সাপোর্ট করছেন না, কারণ তিনি আসলে মানে গানের কেরিয়ার বা এটা এইভাবে আসলে বুঝতে পারেননি। তো এটা একটা ব্যাপার। তো আমি আসলে যার কাছেই যাচ্ছিলাম ডিমোটিভেট হচ্ছিলাম, মানে আমি যে গিয়ে অ্যাপ্রোচটা করছি যে আমার আসলে এখানে আমি পড়তে চাই, অন্য কোথাও পড়তে চাই, তারাই আমাকে উল্টো ডিমোটিভেট করতেছিল যে তুমি এখানে পড়ে কি করবে, ওখানে ইংলিশে চলে যাবে, বা ওখানে তুমি বাংলায় চলে যাবে, ওখানে ইসলামের ইতিহাসে চলে যাবে। তো আমি এমন মানুষ খুঁজতেছিলাম, মানে একদম হন্যে হয়ে খুঁজতেছিলাম যে কার কাছে গেলে আমি আসলে আমার আব্বা আম্মাকে রাজি করাইতে পারবো, আচ্ছা, যে আমি মিউজিকে পড়বো। কারণ আমার ফ্যামিলি ঠিক থাকলে
বাংলাদেশ। কার কাছে গেলা? তো আমি এই সময়টাতে আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই, নাম হচ্ছে হীরা ভাই, তার কাছে গেলাম যে ভাই আমার আসলে কি করা উচিত। তো ভাই তো মানে শোনার পর থেকেই ডিরেক্ট বলতেছিল যে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাক, যে কোনো তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট লাগবে না, তুই যা সিঁড়ি গুনবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিঁড়ি গুনবি, আর কোনো কিছু লাগবে না। তো ভাই তো একটা ব্যাপার, ভাই ভাই হচ্ছে আমার ফ্যামিলিকে নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে যে আসলে এটা করা উচিত। তারপর আমার এক চাচু ছিল, চাচুর দ্বারা কল করাইলাম আব্বাকে। চাচু একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তো স্বাভাবিকভাবে ওনাদের কথার একটা ডিমান্ড আমাদের ফ্যামিলিতে আছে। দেন হচ্ছে আমার স্কুলের যে প্রধান শিক্ষক, তাকে হচ্ছে হীরা ভাইকে দিয়ে কল করাইলাম যে আপনি একটু ভালো তদবির করছো যেন আমি সঙ্গীতে থাকতে পারি আর কি। তো আমার প্রধান শিক্ষক তাকে কল দিল যে আসলে দেখ তোর ছেলে এখানে পড়ো। সঙ্গীত শেখার জন্য এই যে আকুতি, আসলে এটা ছাড়া সঙ্গীত হয় না। পাগলামো ছাড়া, বা এই যে এই যে খুব বেশি করে চাওয়ার যে জায়গাটা, মানে বেশি করে চাইলে কি না পাওয়া যায়, ওর গল্পে কিন্তু এটাই উঠে আসছে যে ও কত মানুষের কাছে গেছে, আমার প্লিজ আমাকে একটু হেল্প করো, ভর্তি হতে চাই। তাহলে তোমার যখন সিরিয়াল আসলো, প্রথমেই হচ্ছে মিউজিক দিয়ে রেখেছি। হ্যাঁ, অডিশনে তোমার যখন আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে সাক্ষাৎকার হলো, তখন তুমি কি করলা? আমি আসলে ওই সময়টাতে ভেবে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে আমাকে সামহাও এখানে টিকতে হবে। আমার চিন্তা ছিল এরকম যে আমাকে যে কোনো মূল্যে আমাকে হচ্ছে মিউজিকে পড়তে হবে। তো আমাকে কি করতে হবে, আমি যেহেতু গান একটু কম পারি, আমাকে অন্যগুলো একটু ভালো করলে হয়তো বা আমার যদি পারফরমেন্সটা অন্যগুলো থেকে, যেমন ধরেন আমি হচ্ছে যেটা করেছিলাম, তবলাও বাজিয়েছি একই সাথে, বাঁশিও বাজিয়েছি, গানও গেয়েছি, হারমোনিয়ামও বাজিয়েছি, মানে মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করেছি আমার শিক্ষকদের যে না, আমি আমার চেষ্টা আছে, আমি চেষ্টা করছি। তো সবকিছু মিলিয়ে তো তারা আসলে বুঝতে পেরেছে যে আমি চেষ্টা করেছি। তুমি যে পরীক্ষায় যখন তোমাকে জিজ্ঞেস করা হলো, তুমি নানান কিছু প্রদর্শন করছো তোমার ইয়ে দেখানোর জন্য, হ্যাঁ, তো তখন বাঁশি কি বাজিয়েছিলা? বাঁশিটা ওই সময় হচ্ছে বাজিয়েছিলাম কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাবে। আমরা এখানেই শুনবো আমরা। আচ্ছা, জার্নি, এটা জার্নি, সুরের জার্নি, চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ। আচ্ছা, তারপরে অপেক্ষা করছো যে রেজাল্ট কি হয়? হ্যাঁ, রেজাল্ট কি হয় স্বাভাবিকভাবে সবাই অপেক্ষা করছে। আমি আবার একটা কাজ করেছি, আমি হচ্ছে একটা প্রবাদে বিশ্বাসী, প্রথমে দর্শন দাঁড়িয়ে তারপরে গুণ বিচার। তা আমি হচ্ছে একটা জিনিস খেয়াল করেছি যে আমি একদম সেজে গুজে এসেছি, মানে ভাইবার দিন, যে মানুষজন দেখলেই বুঝতে পারে না আমি একটা আর্টিস্ট, আমি গানই করি, মেইনলি গান করি, আমি অন্য কিছু করি না। শিক্ষকদেরও এটা বোঝানোর চেষ্টা করেছি। আমার সাথে যারা ছিল ভাইবা দিতে এসছে, তারা হচ্ছে আমার দিকে ইয়ে দেখায়, সাথে গিটার, বাঁশির ব্যাগ, আমাকে বলে ভাই আপনি কই থাকেন? আমি আসলে গান পাত্র আমার অবস্থা হচ্ছে আমি গানই করি, গান টান গাই, তো আমার অবস্থা ছিল। তারা স্বাভাবিকভাবে আমি দেখতেছি তারা ভয় পাচ্ছে আমাকে দেখে। বিভিন্ন মোটামুটি তার সম্পর্কে আইডিয়া ছিল, মিনিমাম যে যতটুকু টাকা দরকার ছিল। আমি দেখতেছি ভিতর থেকে বাইরে থেকে আসতেছে, আর তালের ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি যে অমুক কাল ধরছে আমি পারি নাই, এটা ধরতে পারি নাই, এটা ধরতে পারি নাই। তো আমি ওইটা আবার রিলেট করতে পারতেছিলাম, এটা তো সহজ ছিল, পারি, হ্যাঁ আমি পারি। তো আমি একটু কনফিডেন্স বেড়ে গেল যে না আমি তো পারবো, আমাকে সুযোগ হইতে পারে, এটা হতে পারে। আরেকটা ব্যাপার, সবাই আমাকে দেখে মানে একটু আমতামতা করতেছিল যে আই এম সামথিং অন দ্যাট টাইম। সো আমার কাছে একটু কনফিডেন্স লাগতেছিল, না আমিও হয়তো পারবো।
গান দিয়ে না পারলে অন্য কিছু দিয়ে পারতে পারি আসলে। তারপরে যখন রেজাল্ট আসলো, রেজাল্ট আসলো, এইখানে রেজাল্টের একটা কাহিনী আছে, এই কাহিনীটা একটু বলি। সেটা হচ্ছে আমি লিস্টে হচ্ছে খুঁজতেছিলাম আমার নাম, সবাই যখন রেজাল্টটা লিস্টে খুঁজতেছিল, সবাই তো সবারটা পেয়ে হচ্ছে নাচতেছিল, আমি দেখলাম যে একদম সবার নিচে কানন, একবার বললাম যে কানন, আমি তো পরে মানে কে লেখাটা দেখে আমি হচ্ছে জাস্ট মানে চিৎকার করতেছি যে আমার হয়ে গেছে। ওইখানে তো আমার সাথে কেউ ছিল না, আমার তখন কাউকে চিনিও না, খুশি মনে মনে খুশি লাগতেছিল যে হয়ে গেছে। আমি একটু কল দিই, বাসায় কল দিই বা হীরা ভাইকে কল দিই আগে যে হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমি কল দিতে নিছি, কল মানে আমার হচ্ছে বাজতেছে, রিং বাজতেছে, আমি আবার খেয়াল করি দেখি ওইটা কানন না, ওটা হচ্ছে কনকন রয়। আমার তো জাস্ট বললাম হাই রে, এটা হইলো না, তাহলে কি করবো, মানে মনটা খারাপ হয়ে গেল। ওইটা কনকন রয়, আসলে এটা কানন ছিল না। না তারপরে আবার দেখি ওমা তার নিজেই হচ্ছে কামরুল হাসান দেওয়া, আমার পুরো নাম হচ্ছে কামরুল হাসান, তো আমার হচ্ছে কামরুল হাসান দেওয়া। পরে শান্তি লাগলো যে মানে প্রাণটা ফিরে পাইছে ওইটা। আচ্ছা, এই যে একটা এত বড় প্রেসার গেল, গিয়ে তুমি সুযোগ পেয়ে গেলা, এই যে যন্ত্রটা তুমি বাজাও, কি ফিল হয়? এটা ফিল যদি বলি, আমি অনেক কঠিন একটা ইনস্ট্রুমেন্ট এটাকে মনে করি, কারণ আমার কাছে সব ইনস্ট্রুমেন্ট কঠিন, বাট আমার কাছে মনে হয় যে বাঁশি যদি আমি না শিখি, অন্য একটা ইনস্ট্রুমেন্ট আরেকটু রেওয়াজ করতে পারতাম বা আরেকটু সময় দিয়ে প্র্যাকটিস করতে পারতাম, অন্য একটা ইনস্ট্রুমেন্ট অনেক ভালো করা যেত। এটা বাঁশিতে এত দ্রুত হয়তো বা করা যায় না এটা, কারণ আমরা যদি একটু মানে মিউজিক্যালি চিন্তা করি, আমাদের বাঁশিতে হচ্ছে নর্মালি 6টা ব্লোয়িং মানে হোল পাচ্ছি আমরা বাজানোর জন্য। নর্মালি একটা স্কেল বলতে আমরা 12টা নোটকেই বুঝে থাকি, কিন্তু আমাদের আসলে 6টাতে আসলে আমাদের 12টা বাজানো লাগছে। একটা কিবোর্ড যদি আমরা চিন্তা করি, আমরা যে কোনো জায়গায় চাপ দিলে আমরা যে কোনো টোন পাচ্ছি আসলে, কিন্তু বাঁশিতে যেটা হয় সেটা আসলে একটা ছিদ্রকে আমাদের হাফ করে নিতে। এই যে হাফের যে একটা চর্চা, এটা আসলে একটা আজীবন চলে যেতে পারে আমার কাছে মনে হয়, কারণ আমি এখনো সুরে বাজাইতে পারি না, অনেক সুরের ঘাটতি আছে, গরিমা লাগাইতে পারি না এখনো, স্টিল লাগাইতে পারি না বা শুদ্ধমা লাগাইতে পারি না। এই যে একটা সুরের চর্চা, যেটা আসলে অন্য ইনস্ট্রুমেন্টে আপনি চাপ দিতেই পাচ্ছেন। ড্রাম যদি বাজাইতাম, একটা টমে যে কোনো জায়গায় পড়লে টমের সাউন্ডটা পাওয়া যায়, কিন্তু এই জায়গায় তো আমি এই সাউন্ডটা পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় এটা অনেক কঠিন একটা ইনস্ট্রুমেন্ট। আর তোমার এই যে সুরের চর্চা, এই সুরের চর্চায় তোমার ভেতর থেকে কি ডাক আসে আমাকে বলো। তোমার কেন সুরের চর্চায় আসছো, কেন সুরের সাথে সংসার করছো, মানে তোমার কি মনে? আমার একটা মনে হয়, এটা আমার মতো, তোমার মতটা কি? সেটা অনেক কঠিন একটা প্রশ্ন, কারণ এটা সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় প্রাপ্তি অপ্রাপ্তি, একজন মানুষের প্রাপ্তি থাকবে সেই জায়গায় একটা সুর, অপ্রাপ্তির জায়গা থেকে একটা সুর, সবকিছু মিলিয়ে মানে সুরটা কখন আসে, যখন আমার কাছে ভালো লাগছে। সুর জিনিসটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, আনন্দ দুঃখ বেদনা মিলন বিরহ সংকটে সবকিছু মিলিয়েই সুর আসে। আমি একটু আনন্দে আছি, একটা আনন্দের কিছু একটা বাজাচ্ছি, বৃষ্টি হচ্ছে বৃষ্টির কিছু একটা বাজাচ্ছি, সুরটা আলটিমেটলি মুডের উপর নির্ভর করে, যেটা আমার কাছে মনে হয়। তোমার কাছে এখন ধরো এই যে আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি, সুরের কথা বলছি, সুরের গল্প করছি, জীবনে এই যে একটা জার্নি তোমার শুরু হয়েছিল সুরের অন্বেষণের, এই জার্নিতে আস্তে আস্তে এই যে তোমার সাথে গল্প করছি, এখন যে মুডে তুমি আছো, এই মুডে তোমার কি সুর বাজাতে ইচ্ছে করছে? একটু তো মুডি হয়ে গেলাম করতে করতে, মুডি কিছুই বাজাও, শুনবো আমরা সবাই শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। প্লিজ। বাহ, বাহ। তুমি যে জার্নিতে আছো, যারা সঙ্গীত চর্চা করে,
ধরো যারা নবিশ বা শিক্ষানবিশ বা যারা সঙ্গীত চর্চার মধ্যে আছে, তাদের জন্য তোমার কি কিছু বলার আছে? অবশ্যই। কি বলার আছে? যেটা বলার আছে সেটা হচ্ছে, আমরা যেই কাজই করি দিন শেষে, এটা হতে পারে অন্য একটা চাকরি বা অন্য একটা, একদম রিক্সা চালানো থেকে শুরু করে জুতা সেলাই থেকে শুরু করে যে কাজই করি, সেটাতে যদি আমার কনফিডেন্স থাকে যে হচ্ছে না, আমি আমি যদি এটা কনফিডেন্টলি করি আমি এটার সেরা আউটপুটটা পাবো, নিজের যদি এই কনফিডেন্টটা থাকে তাহলে সেই কাজটা করা উচিত। আদারওয়াইজ ওই দুই নৌকায় পা দিয়ে যে আমি এটাও করবো ওইটাও করবো, আমি এটাকে নো বলবো ডিরেক্ট, এটা নো। করলে যে কোনো একটা করতে হবে, এটা হোক মিউজিক বা অন্য কিছু। মিউজিকটা করলে একদম এটাতে লেগে থেকে করতে হবে। এখন এখন আমার কাছে যেটা ফিল হয় যে আমি যদি মানে জীবনের 12টা বছর বা 13টা বছর যার লাইনে পড়াশোনা না করে যদি ওই 12টা বছর মিউজিকটা করতে পারতাম, আজকে আমার অবস্থান এইখান থেকে এখানে থাকতো। এটাকে আমি এখন ফিল করি। বা এখন আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি এই দৌড়াদৌড়ির মধ্যে না থেকে আমি যদি 5টা ঘন্টা জীবনের রেওয়াজের মধ্যে দিতে পারতাম, একটু প্রপারলি দিতে পারতাম, তাহলে আমি আজকে আমাকে যে অবস্থান দেখছি আজ থেকে 5 বছর পরে এটা আরো ভালো অবস্থান থাকতে পারে। এটা আমার কাছে মনে হয় যে যারা নবীন বা নবিশ রয়েছে তাদের কাছে একটাই কথা থাকবে, সঙ্গীত একটা প্রার্থনার জায়গা। এটা আসলে এই কথাটা আমি শুনতে চাচ্ছি তোমার কাছে, যে আসলে এটা আমারও কথা। আমার কাছে সঙ্গীত একটা ইবাদত, একটা প্রার্থনার জায়গা। সুরের শক্তি এত বেশি যে পৃথিবীর সমস্ত শক্তির থেকেও সুরের শক্তি বেশি। খুবই মানে খুবই ডিস্টার্বিং মানুষকেও সুর বশ করে ফেলতে পারে। এটা আমি স্যার ফিল করি, কারণ আমি একটা রিসেন্ট অভিজ্ঞতা করি। কয়েক মাস আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এক ভাই মারা গেছে। তো এটা অনেক, ভাইটাকে মেরে ফেলা হয়েছে উদ্যানে, এটা সবাই জানে, নিউজটা হয়েছে বেশ কিছুদিন আগে ঘটনা। তো ওই ঘটনাটার পরে আমি জাস্ট মিউজিক রুমে বসে আছি, মনটা খারাপ। আমার হলের দুজন সিনিয়র এসেছেন, তাদের মন খারাপ। ভাইকে বললাম, আসলে ভাই একটা মানুষকে এইভাবে মেরে ফেলতে পারে, মানুষকে এভাবে মারে। আমার হাতে আবার বাঁশি, ভাবলাম যে বাঁশি একটু বাজাই, তো আমি জাস্ট একটা কি যেন কেহ লইল আতরলবান এই আমরা বাজাচ্ছিলাম। এই যে এই জায়গাটা, এই গানটা আমরা শুনবো। আমি একটু কথা বলি। এই কানন কিন্তু এখনকার সন্তান, এখনকার ছেলে, জেনারেশন গেঞ্জি। তো এই জেনজিরা তার কি করার কথা ছিল, তাদের সমবয়সী যারা অন্যান্য বন্ধু বান্ধব বা অন্যরা, তারা হয়তো এই সঙ্গীত চর্চা করে না, তারা হয়তো এই সংস্কৃতির মধ্যে নাই, তারা হয়তো এমন কাজ করছে যেটা সমাজের জন্য একটা অশুভ বার্তা নিয়ে আসছে। কিন্তু তারপরেও কাননের মতো ছেলেরা, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ গান বাজনা করছে, তাদেরকে আমার স্যালুট। আপনারা এই যে কাননকে আমি অ্যাজ মেন্টর, একজন শিক্ষক হয়ে কাননের জন্য আমার তরফ থেকে আশীর্বাদ রইল, আপনাদের কাছেও অনুরোধ রইল, কাননকে আশীর্বাদ করবেন, দোয়ায় রাখবেন। কারণ যেন তার দীর্ঘ পথ পাড়ি দিতে পারে সুরের সাথে, এবং তার আজকের যে সুরের গল্পটা, এই গল্পটা আরো অনেক বছর পরে যেন গল্পটা এমন একটা গল্প দাঁড়ায় যে দেশের সব মানুষ তার কাননের গল্প শুনতে চায় বা শুনতে পারে। আমরা শেষ করব, তুমি যেই অশ্রুসিক্ত নয়নে যেই গানটা বাজিয়েছিলে, এই বাজনাটা শুনতে শুনতে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। সঙ্গে থাকেন সুরের গল্প অনুষ্ঠানের সাথে, প্লিজ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ করে দেওয়ার জন্য। আসলে আমরা যারা তরুণ, আমাদের চিন্তাকে এই ধরনের প্রোগ্রাম আসলে মানে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আজকে আমি এসেছি, কালকে হয়তো বা আমার এক ফ্রেন্ড আসবে, পরশু হয়তো বা আমার এক জুনিয়র আসবে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ আমাদের মানে আমরা যারা আসলে বলতে চাই, নিজের কথাগুলো বলতে চাই, অনেক প্রোগ্রাম হয় আমাদের ডাকে, আমরা আসলে পাবলিক কি চাই সেটা বলতে হয়, বা আসলে মানুষ কি চায় সেটা আমাদের বলতে হয়। Exactly. আমাদের নিজেদের কথা আসলে বলার সুযোগ হয় না। আর আমরা যারা একটু সঙ্গীত শিল্পীদের পিছনের কাতারে থাকি, তো তাদের তো আসলে আরো বেশি সুযোগ হয়। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আপনি এত বড় একটা চিন্তা করেছেন আমাদের জন্য, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এটা আমাদের আমাদের দায়িত্ব কিরকম, যারা এই সঙ্গীত চর্চা করে তাদের যে ভেতরের কথাগুলো অনেক কিছু বলার থাকে, যে কথাগুলো সবসময় সবার কাছে বলা যায় না বা বলা হয়ে ওঠে না। যেহেতু আমি বুঝি বিষয়টা, সেই কারণে আমি আসলে চিন্তা করেছি যে যারা সঙ্গীত করছে, শিখছে, পড়াশোনা করছে সঙ্গীত নিয়ে, তারা কোথায় যাবে বা কোথায় কথা বলবে, এবং তাদেরকে যে সামাজিকভাবে পরিচয় করে দেওয়ার যে একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে আসলে আমার একটা দায়িত্ব বোধ কাজ করেছে যে এদেরকে আমার তরফ থেকে আমি একটু পরিচয় করাতে চাই। আমি কিছুই না, কিন্তু আমার মাধ্যমে পরিচিত হলে কি হবে, আমরা একসাথে যে গান বাজনা করছি, কিভাবে করছি, সঙ্গীত বিভাগে এরা কি পড়াশোনা করছে সেটাও হয়তো অনেকে জেনে গেল, এবং এরা কি করছে, কি ধরনের পড়াশোনা করছে এটাও আপনারা জেনে গেলেন। তো কাননকে আজকে অসংখ্য ধন্যবাদ আমার ডাকে আসার জন্য। ও অনেক ব্যস্ত, ইদানিং সে অনেক কাজকর্ম করছে, এবং তাকে আমি সবসময় দোয়া করি যে কানন অনেক অনেক উচ্চে যাক। এবং কাননের জন্য আজকে আবার ধন্যবাদ কানন আসার জন্য। আজকের জন্য টাটা।